নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলের তরফ থেকে সকাল সকাল একটি অফিসিয়াল আপডেট চলে এসছে। তো এই অফিসিয়াল আপডেটের মধ্যে কি আছে এবং তোমাদের যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের প্রচুর প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর সেটি রেলের বোর্ডের তরফ থেকে কিন্তু দেয়া হয়েছে। তো যেখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থেকে শুরু করে তোমাদের এজ লিমিট, কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, সব কিছু ডিটেলস, একদম সব কিছু A to Z, তোমাদের যা যা প্রশ্ন, সব প্রশ্নের উত্তর একদম অফিসিয়ালিভাবে রেলের বোর্ড থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো সেই রিগার্ডিং নোটিশ, তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদের প্রকাশিত করা হয়েছে একদম কারেন্ট ডেটে তোমাদের নোটিশ। এই নোটিশের মধ্যে তোমাদের যেসব ইম্পর্টেন্ট যেসব প্রশ্নগুলো যেগুলো ছিল, সেই প্রশ্নগুলো FAQ এর আকারে তোমাদের কিন্তু বলা হয়েছে, যেটি রেলের মন্ত্রণালয় থেকে কিন্তু এটা সম্পূর্ণ রেলের বোর্ডের তরফ থেকে কিন্তু এটা জানানো হয়েছে। তো এখানে কি কি প্রশ্ন সেগুলো দেখো। এখানে যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু সব কিছু কিন্তু RPF রিগার্ডিং। তোমরা জানো RPF এর কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তার কিন্তু তোমাদের আবেদন কিন্তু চলছে। তো সেখানে তোমাদের আবেদন করতে গিয়ে অনেকগুলো কিন্তু অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আবেদন করতে গেলে অনেকে অনেক কিছু বুঝতে পারছে না যে কিভাবে তারা আবেদন করবে, বা বিভিন্ন ধরনের তাদের প্রবলেম হচ্ছে। তো সেই সব প্রবলেমের সলিউশনের জন্য তোমাদেরই বাছাই করা প্রশ্ন, যেগুলো তোমরা RTI করেছিলে, সেই সব বাছাই করা প্রশ্নের উত্তর স্বরূপ একটি কিন্তু PDF প্রকাশিত করেছে। সেটি হচ্ছে রেলওয়ে প্রকাশিত করেছে। তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে মডিফিকেশন। অনেকেই তোমরা বলেছিলে যে স্যার মডিফিকেশন কি করতে পারবে, মানে কোনো ভুল করলে, অ্যাপ্লিকেশনে কোনো ভুল করলে সেটার জন্য মডিফিকেশন অবশ্যই করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এডিট করার জন্য তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে 15ই মে থেকে 24শে মে পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে। ঠিক আছে। এর পরবর্তী যেগুলো বলা হচ্ছে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নয় তারা কি আবেদন করতে পারবে? তো একদমই নয়, তারা কখনোই আবেদন করতে পারবে না। PWBD যারা ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই, তো দেখো আমি আগেও তোমাদের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি, যারা PWBD যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু RPF এর জন্য আবেদন করতে পারবে না। RPF SI বা কনস্টেবলের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, যারা PWBD যারা ক্যান্ডিডেট আছো তাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে আমরা রেলের কোন পোস্টের জন্য আবেদন করতে পারি? তোমরা যে আবেদন করতে পারবে সেগুলো হচ্ছে C2 ক্যাটাগরি যে পোস্ট, যেখানে তোমাদের NTPC আছে, যেখানে দৌড়ঝাঁপের কোনো কাজ নেই, অফিসিয়াল বসে কাজ, ক্লারিক্যাল জব, সেগুলো NTPCর মধ্যে তোমরা পাবে। সেখানে দেখবে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, সেই সব পোস্টগুলোকে টার্গেট করো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো এবং যাদের চোখে চশমা আছে বা যাদের চোখের নিয়ে সমস্যা আছে, তারা C2 ক্যাটাগরি পোস্ট যেগুলো NTPCর বেরোবে, সেই NTPCর পোস্টগুলোকে টার্গেট করার চেষ্টা করো। এটা তোমাদের কিন্তু সুবিধা হবে। আমি সবসময় তোমাদের জন্য একদম সঠিকভাবে কিন্তু গাইডেন্স দিই। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যদি তোমরা রেলের কোনো স্বপ্ন যদি পূরণ করতে চাও, যে রেলের যে কোনো পোস্টে তোমরা কাজ করতে চাও। ওকে, আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এলিজিবল এজ টু অ্যাপ্লাই। তো এখানে তোমরা অনেকেই জানো যে এজ এখানে কি আছে। যারা যারা কনস্টেবলের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর। মাথায় রাখবে 3 বছর কিন্তু এক্সটেন্ড হয়েছে, এটি কিন্তু ওয়ান টাইম। ঠিক আছে, সামনের বছর থেকে কিন্তু 25ই থাকবে। আর যারা SI এর জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 20 থেকে 28 বছর। ওকে, এটা হলো UR আর EWS এর এজ লিমিট। UR আর EWS, আর SC ST হলে আরও 5 বছর এখানে ছাড় পেয়ে যাবে, আর OBCরা বয়সে আরও 3 বছর ছাড় পেয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ক্রুশিয়াল ডেট ফর রিকনিং এজ। তো এখানে তোমাদের যে এজ ক্যালকুলেট করতে হবে, সেই এজ ক্যালকুলেট করতে হবে 1/7/2024 হিসাবে কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যদি এটা 1/1/2024 হিসাবে হতো তাহলে আমি জানি প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু এখানে অনেকে আবেদন করতে পারতো, তো এটাই ভালো হতো। বাট 1/7/2024 হিসাবে এখানে কিন্তু এজ ক্যালকুলেট করতে হচ্ছে। তো যাকে এর পরবর্তী যেটি সেটি হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তোমরা জানো মাধ্যমিক পাস। যারা যারা কনস্টেবলের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। এরপরে তোমাদের অনেকের প্রশ্ন আছে যে
মাই ফাইনাল রেজাল্ট আর এক্সপেক্টেড আফটার ক্লোজিং ডেট, মানে ক্লোজিং ডেট মানে অ্যাপ্লিকেশন ফর্মের তোমাদের ক্লোজিং ডেট শেষ হওয়ার পরে একজন প্রার্থী জিজ্ঞেস করছে যে আমার ফাইনাল রেজাল্ট কিন্তু আমি পাবো, এক্সপেক্টেড আমি পাবো, তাহলে কি আমি আবেদন করতে পারি? নো, ক্যান্ডিডেট ওয়েটিং দ্য ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু হবে না। তার আগেই কিন্তু মানে এই ডেটের আগেই কিন্তু তোমার ফাইনাল রেজাল্ট কিন্তু হাতে চলে আসা চাই, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বুঝতে পেরেছো? তো এই জায়গাগুলো। তারপরে দেখো 10 নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের অনেকের ছিল, সেটা মেডিকেল ফিটনেস নিয়ে ফর দ্য পোস্ট অফ আরপিএফ কনস্টেবল। দেখে নাও, এখানে দেখো কনস্টেবল হোক আর এসআই হোক দুটোর ক্ষেত্রে কিন্তু সেমই ব্যাপার আছে। এখানে যেটা বলছে যে তোমাদের প্রথমে বলে রাখি, এখানে B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আরপিএফ এর জন্য। এখানে বলছে দোজ ওয়ারিং গ্লাসেস, হ্যাভিং ফ্ল্যাট ফুট, নক নি, স্কুইন্ট আইস, কালার ব্লাইন্ডনেস এবং আদার বডি ইনফার্মিটিস নট এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ বুঝতে পারছো, যাদের যাদের এই রকম সমস্যা আছে, ফ্ল্যাট ফুট, নক নি, স্কুইন্ট আইস, কালার ব্লাইন্ডনেস, তারা কিন্তু আবেদন করতে পারবে না। তারা আবেদন করলে পরবর্তী যখন ফাইনালে যাবে তারপরে কিন্তু সেখানে মেডিকেলে তোমাকে মানে আনফিট করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমরা জানো যারা SC ST এক্স সার্ভিসম্যান তারা যেরকম রিল্যাক্সেশন পায় তারা কিন্তু রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে? এবং তোমাদের যে তারা এলিজিবল আছে, তো এগুলো সম্পূর্ণ এখানে কিন্তু সব কিছু ডিটেলসে এখানে বলা আছে। তোমাদের এগুলো তোমরা একটুখানি ভালো করে ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো এটাও তোমরা জানো যে মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে, কারণ পরবর্তী সময় কিন্তু এই মেল আইডির মাধ্যমেই কিন্তু তোমরা যাবতীয় কিন্তু তোমাদের কল লেটার থেকে শুরু করে যাবতীয় তোমরা ইনফরমেশন কিন্তু পাবে। আচ্ছা, পরবর্তী দেখো প্রশ্নটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হোয়াই আধার ভ্যালিডেশন ইজ রিকোয়ার্ড। আধার ভ্যালিডেশন কেন প্রয়োজন? আধার ভ্যালিডেশন এর জন্যই প্রয়োজন, বলছে আধার ভ্যালিডেশন ইজ রিকোয়ার্ড ফর স্মুথ এন্ট্রি এক্সামিনেশন সেন্টার। এই 2019-এর যারা যারা NTPC দিয়েছো অনেকে জানবে, আমাকে অনেকে বলেছিলে যে স্যার NTPCতে যখন আমরা মানে পরীক্ষা দিতে যাচ্ছি, সেটা প্রিলি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি প্রিলির কথাই বলছি, প্রিলি পরীক্ষা দিতে গেছি তখন আমাদের কিন্তু আধার মানে হয়নি, আধার ভ্যালিডেশন হয়নি, তার জন্য আমাদের কিন্তু ঢুকতে দেয়নি। ঠিক আছে? আধার ভ্যালিডেশন হয়নি বলে আমাদের ঢুকতে দেয়নি, আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়েছে আধার কার্ড নিয়ে। আমরা আধার কার্ড নিয়ে গেছিলাম কিন্তু তবুও আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পরীক্ষার জাস্ট আর 2 মিনিট বাকি ছিল, মানে যা করে বসতে পেরেছি। তারপরে অনেকে বলছে যে আমাকে একটা লেটার লিখতে হয়েছে, সেই লেটারে লিখতে হয়েছে যে আমার আধারের এরকম সমস্যা হচ্ছে। তো অনেক ধরনের সমস্যার মধ্যে একটা পরীক্ষা দিতে গিয়ে তোমার যদি এত ধরনের এই আধার নিয়ে চিন্তা বা এইগুলো নিয়ে যদি থাকে তাহলে মানে সেই পরীক্ষা খারাপ হবেই। ঠিক আছে? তো এইটাই বলবো যে এই জায়গাগুলোকে কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু এখন সময় আছে সলভ করে নেওয়ার, করে নিয়ে সুন্দরভাবে আবেদন করবে, কারণ পরীক্ষার ক্ষেত্রে এই আধার কার্ডের কিন্তু প্রয়োজনীয়তা কিন্তু আছে। অর্থাৎ আধার কার্ডের ব্যাপারটা কিন্তু আগেই বলে রাখছি, যখন তোমরা এক্সাম সেন্টারে যাবে তখন কিন্তু তোমাদের আধার কার্ড কিন্তু ভালো মতো চেক হবে। সেখানে যদি কোনো রকম বায়োমেট্রিক যদি কোনো ভুল হয়, এই বায়োমেট্রিক ভুলগুলো কিসের জন্য হয়? এগুলো মানে ভ্যালিডেশনগুলো করা থাকে না বা আপডেট করা থাকে না। এই আপডেটটা কিন্তু খুব দরকার। অনেকে যাদের আপডেট করা নেই আধার কার্ডের, তারা কিন্তু আপডেটটা অতি অবশ্যই কিন্তু করে নেবে। ঠিক আছে? নাহলে কিন্তু তোমরা কিন্তু অনেক ধরনের সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারো। ওকে, আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে, বলছে যে হোয়াট শুড আই ডু যদি আই ডোন্ট হ্যাভ আধার, অর্থাৎ আমার কাছে যদি আধার কার্ড না থাকে তাহলে আমি কোন আইডি প্রুফ আমি ব্যবহার করতে পারি। তো দেখো এখানে বলছে ফলোয়িং ডকুমেন্টস অনলি ইফ দে ডু নট হ্যাভ আধার। তো সেটার জন্য তোমার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান, ভোটার কার্ড বা তোমাদের এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট আইডি, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি, ইফ স্টাডিজ স্টিল স্টাডি। তো এই হচ্ছে তোমাদের ডকুমেন্টসের মধ্যে তোমরা যদি যে কোনো একটি ডকুমেন্টসও কিন্তু তোমরা আইডি প্রুফ তোমরা সঙ্গে রাখতে পারো। ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের চলবে।
যদি তোমার আধার কার্ড যদি না হয়ে থাকে। দেখো কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে কিন্তু এখানে বলা হয়েছে, সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। এখানে মনে রাখবে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। যারা যারা কেন্দ্রীয় সরকারি চাকরি করতে ইচ্ছুক আছো তাদের প্রত্যেককে বলছি সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমরা একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কারণ পরবর্তী সময় কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। আর যাদের স্টেট সার্টিফিকেট বানানো আছে, মাথায় রাখবে যাদের স্টেট সার্টিফিকেট বানানো আছে তারা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট বানানোটা কিন্তু খুব একটা চাপের কিন্তু বিষয় নয়, ওকে? আর ইবিসির ব্যাপারটাও দেখো, ইবিসি মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। অনেকে ওবিসি ইবিসি গুলিয়ে ফেলছে। ব্যাপারটা হচ্ছে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস হচ্ছে ইবিসি। যারা ইউআর প্রার্থী কিন্তু তাদের 5,000 টাকা বছরে তার কম যাদের আয়, মাথায় রাখবে 50,000 টাকার কম যাদের বছরে আয় তারা কিন্তু এই ইবিসি অপশানে ক্লিক করতে পারে। একটা কথা মনে রাখবে, এই ইবিসিতে কিন্তু অন্য কোনো ছাড় কিন্তু নেই, না আছে এজ রিল্যাক্সেশন, না আছে তোমার কোয়ালিফিকেশান রিল্যাক্সেশন, কোনো রিল্যাক্সেশন কিন্তু নেই, শুধুমাত্র ফিজে জাস্ট কম হবে, ঠিক আছে? মানে ফিজে কম বলতে গেলে ফিজ তোমার লাগবে না, ঠিক আছে, যারা ইবিসিতে ক্লিক করবে। কিন্তু এই ভুল ভ্রান্তিটা কিন্তু রেখো না যে ইবিসিতে ক্লিক করলে মানে আমার খুব মানে বিশাল কোনো একটা বড় উপকার হয়ে গেল। এমনিতেই তো তোমরা টাকাটা রিফান্ড পেয়ে যাবে। যে 500 টাকা তোমরা আবেদন মূল্য দেবে, আমি জেনারেলের কথা বলছি, তারা তো কিন্তু 400 টাকা ফেরত পেয়েই যাবে, ঠিক আছে? সেটা পরীক্ষার 2 মাস 3 মাস পরে কিন্তু ফেরত পেয়ে যাবে। তাহলে ফালতু ইবিসিতে ক্লিক করে কোনো লাভ নেই, ওকে? এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করেছে। এএলপির ক্ষেত্রে আমাকে অনেকে কমেন্ট করেছিলে এএলপির ক্ষেত্রে যে স্যার আমরা ভুল করে ইবিসিতে ক্লিক করে দিয়েছি, কিন্তু এখন অনেক মুশকিল হয়ে গেছে। তো এই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ভুল করেও কিন্তু ইবিসিতে ক্লিক করো না। যদি 50,000 টাকার কম যদি তোমার বছরের ইনকাম হয় তাহলেই কিন্তু ইবিসিতে ক্লিক করো, না হলে কিন্তু ইবিসিতে একদমই কিন্তু ক্লিক করো না, ওকে? তো এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ইবিসি আলাদা, ওবিসি আলাদা এবং ইডাব্লিউএস আলাদা, ওকে? আচ্ছা, ওকে। সিলেবাস রিগার্ডিং তোমরা অনেকেই জানো, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে যেখানে তোমাদের প্রথমে সিবিটি আমি বলছি। সিবিটির ক্ষেত্রে সিবিটিতে তোমাদের কোয়ালিফাইড করার পরে তারপরে তুমি চলে যাবে হচ্ছে পিইটিতে, পিইটি তারপরে পিএমটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। এই প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখবে যে এখানে পিইটি পিএমটি এগুলো কিন্তু কোনো রকম নাম্বার কিন্তু যুক্ত হবে না, এগুলো জাস্ট কোয়ালিফাইং নেচার, হ্যাঁ, এগুলো হচ্ছে কোয়ালিফাইং নেচার। তোমাদের নাম্বার বা ফাইনাল মেরিট কিন্তু এই সিবিটি মানে 1-এর ভিত্তিতে কিন্তু তোমাদের তৈরি হবে, ওকে? এখানে নেগেটিভ মার্কিং 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। আর ল্যাঙ্গুয়েজ রিলেটেড অনেকের প্রশ্ন আছে, তো দেখো এখানে ইংলিশ কিন্তু তোমরা পাবেই, হ্যাঁ, হিন্দিও পাবে এবং সঙ্গে সাথে সাথে তোমরা 15টা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, যার মধ্যে কিন্তু বাংলা আছে, যার মধ্যে তোমরা বাংলাতে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, ওকে? আচ্ছা, তো এখানে দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এইসব ব্যাপারে তোমাদের কিছু প্রশ্ন ছিল, সেগুলোর ব্যাপারে উত্তর দেওয়া হয়েছে। এবং দেখো তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো রকম তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু এখানে হেল্পলাইন ফর ক্যান্ডিডেট, তো এখানে দেখো তোমরা চাইলে মেলও করতে পারো, এখানে একটা মেল আইডি দেওয়া আছে, সেই মেল আইডিতে তোমরা মেলও করতে পারো, অথবা তোমাদের মোবাইল নাম্বারে, এই মোবাইল নাম্বারে কিন্তু তোমরা ফোনও করতে পারো। তো এখানে দেখো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অল ওয়ার্কিং ডেজ, অর্থাৎ তোমাদের সোমবার থেকে রোববার পর্যন্ত তোমরা যে কোনো দিন 10টা থেকে 5টার মধ্যে কিন্তু ফোন করতে পারো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু কল করে জেনে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের পিডিএফে যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, সেগুলো তোমাদের সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য প্রচেষ্টা রাখে যে তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, আবেদন করা থেকে শুরু করে যে কোনো ইনফরমেশান পেতে, তার জন্য সবসময় আমি তোমাদের জন্য প্রচেষ্টায় থাকি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।